আপনি 111-এর প্রসঙ্গ যেহেতু চলেই আসছে, আমরা সেই সংক্রান্ত একটি ভিডিও দেখব এবং ভিডিওটি মূলত সমকালের সৌজন্যে আমরা একটু দেখতে চাই, যদি দেখানো যায় তারপরে আমরা আলোচনায় যাব। আজ 11 জানুয়ারি, দিনটি 111 নামে পরিচিত। 2007 সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের প্রেক্ষাপটে 2007 সালের 11 জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার। সেই আলোচিত 111-এর 18 বছর আজ। 2007 সালে এই দিন বিকেলে দেশে জরুরি অবস্থা জারির পর গঠন হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান হন সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দীন আহমদ। এদিন চারদিকে ছিল নানা গুজব গুঞ্জন, দেশের পরিস্থিতি ছিল থমথমে। বঙ্গভবনে রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সেনা সদরে বৈঠকে বসেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। এতে উপস্থিত ছিলেন তৎকালীন বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র্যাব ও বিডিআর প্রধান এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা। রাত 8:30টায় বঙ্গভবনে ডাকা হয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের। তাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয়। রাষ্ট্রপতি সংবিধানের 141 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগের কথা জানান। এর আগে 2006 সালের 28 নভেম্বর বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর ফখরুদ্দীন আহমদ। নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন তিনি। 111-এর আগেই আলোচনায় আসেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমদ। জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। জি, আমরা দেখলাম এবং এই বিষয়গুলো পরে আমরা যাব, কিন্তু আপনিই বলছিলেন যে সর্বশেষ অপশন ছিল ইয়াজউদ্দিন সাহেবের ক্ষেত্রে। নিয়ম অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। যদি তিনি না থাকেন, অসম্মতি জানান তার পূর্বের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। যদি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণ উপলব্ধ না পাওয়া যায়, তবে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি। এখন সর্বশেষ হলো সর্বশেষ পরিস্থিতি হলো যদি কোনো প্রধান উপদেষ্টা নিয়োগ না দেওয়া যায়, তবে রাষ্ট্রপতি নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এই 4টি অপশনের ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নাম্বার 1, KM হাসান কিন্তু রাজি হননি, আপনি নিজেই জানেন সেটা। এবং ওই সময় কিন্তু বিএনপি বিচারকদের বয়সও বাড়িয়েছিল 62 বছর, যেটা নিয়ে তখন কথা হয়েছিল যে KM হাসান 62 বছর হলে তিনি 67 বছর হলে তিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। সুতরাং KM হাসান হয়তোবা বিএনপির এক ধরনের পছন্দের জায়গায় ছিল, কিন্তু নানা সমালোচনার মুখে তিনি এটা রাজি হননি। তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তে পরবর্তী তিনি বিভিন্ন অ্যাডভাইজার নিয়োগ, তার স্টাফ নিয়োগের কাজগুলো করছিলেন বাসায় বসে এবং সিকিউরিটি তাকে দেওয়া হয়েছিল এবং তিনি ওয়েটিং চিফ অ্যাডভাইজার ওয়েটিং ছিলেন এবং আমেরিকান অ্যাম্বাসাডার তার সঙ্গে দেখা করে গিয়েছিলেন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার ডগলাস ফস্কেট এবং কানাডিয়ান হাইকমিশনার বারবারা রিচার্ডসন দেখা করে গিয়েছিলেন এবং দেখা করে যাওয়ার সময় তিনি মত প্রকাশ করেছেন দায়িত্ব গ্রহণ করবেন এবং সেই অবস্থা ছিলেন এবং তাকে অ্যাম্বাসাডাররা সাহস জুগিয়েছিলেন, কিন্তু তখন পর্যন্ত তিনি দায়িত্ব নেবেন। কিন্তু পরে হঠাৎ করে কি হলো এটা একটা প্রশ্ন। একটু আগে প্রশ্ন করি, হ্যাঁ, হঠাৎ করে যেটা হলো, যারা 111 ঘটালো তারাই তাকে মেসেজ দিল যে আপনি আসলে এখন যে ঘটনা ঘটছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এবং এক পর্যায়ে যে ঘটনাটা পরে ঘটেছে এরকম ঘটনা ঘটবে। এবং এক পর্যায়ে তিনি বুঝেছেন বিষয়টা, বুঝে তিনি সরে দাঁড়িয়েছেন লাস্ট মিনিটে তিনি সরে দাঁড়ানোর কারণে ফার্স্ট অপশন ওয়াজ এক্সস্টেড 4টা অপশনের মধ্যে। জি, এখন আপনি কি প্রশ্ন করেন? এখন আমি প্রশ্ন করতে চাই, যে জিনিসটা আজও আমাদের জানার ইচ্ছা, যে এর পরবর্তী অপশনগুলোয় কোথায় কোথায় যাওয়া হয়েছিল। এরপর তো আপনার আরো তো আপিল বিভাগের সর্বশেষ আমি ক্লিয়ারলি বলতে পারবো এটা, আমি ক্লিয়ারলি বলতে পারবো, কিন্তু দুঃখজনক হচ্ছে আমি মিডিয়ার লোক, আপনি মিডিয়ার লোক, এবং মিডিয়ার লোক থাকা সত্ত্বেও আমার উপরে এমবেডেড মিডিয়া যে তারা সেদিন ঐক্যবদ্ধভাবে অ্যাক্টিভিজমের মতো ঝাঁপিয়ে পড়েছিল এবং আমি তো নিজে ডিল করেছি, এগুলো হ্যান্ডেল করেছি। এখানে সবগুলো অপশন আমরা হ্যান্ডেল করেছি, যথাযথভাবে হ্যান্ডেল করেছি। আমি নাম সহ বলছি। আমাদের এখানে 2 নম্বর অপশন ছিল, 4টা অপশনের মধ্যে প্রথম অপশন জাস্টিস KM হাসান, 2 নম্বর অপশন ছিল জাস্টিস মাইনুর রেজা চৌধুরী, চিফ জাস্টিস, ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস টু ইমিডিয়েট টু জাস্টিস KM হাসান।
চিফ জাস্টিসের এর আগের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তিনি ছিলেন নাম্বার 2 চয়েস অপশন, সেই অপশনটা অকার্যকর হয়ে যায় যে তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। আচ্ছা, এবং ফলে দুইটা অপশন শেষ। এরপরে দুইটা অপশন আপনি একটু নিজেও বলেছেন, সেটা হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশনের দুইজন ইমিডিয়েট পাস্ট সিনিয়র মোস্ট জাজেস তারা আসবেন। সেখানে প্রথম আসেন জাস্টিস এম এ আজিজ, উনি অলরেডি সিইসি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সিইসি হিসেবে তাকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট অ্যাকসেপ্ট করছিল না। এবং আমি তখন শেখ হাসিনার সাথে কথা বললাম এবং আমাদের আলোচনার অংশ হিসেবে, সংলাপের অংশ হিসেবে তিনি বললেন যে তাকে আমরা সিইসি মানি না, প্রধান উপদেষ্টার প্রশ্নে ওঠে না। তার তো সিইসিতে আন্দোলন করছিল এক্স্যাক্টলি। তো ফলে তিনটা অপশন শেষ হয়ে গেল এবং তিনটা অপশন শেষ হয়ে যাওয়ার পরে চতুর্থ অপশন ছিল যে অপশন ছিল রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে যে কোনো যোগ্য নাগরিককে প্রধান, সেটা আরো পরে এটা 5 নম্বর অপশন আমি বলছেন। আমি চতুর্থ অপশনে যাচ্ছি। চতুর্থ অপশনে ছিলেন জাস্টিস হামিদুল হক, ওইখানকার, হ্যাঁ, তিনি হচ্ছেন ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস টু জাস্টিস এম এ আজিজ। জাস্টিস এম এ আজিজের আগে উনি রিটায়ার করেছেন। তো তাকে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার আগে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বা ডিজির দায়িত্ব দিয়ে গেছেন। এটা হচ্ছে অফিস অফ প্রফিট, এবং অফিস অফ প্রফিট যদি কেউ হোল্ড করেন তিনি চিফ অ্যাডভাইজার দায়িত্ব নিতে পারবেন না, এটা সংবিধানে বলা আছে। তারপরেও যদি সপক্ষ রাজি হয়, বিশেষ পরিস্থিতিতে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতির পদে বহাল থেকেও তিনি সেদিন অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন। পরে সংবিধান সংশোধন করতে হয়েছিল, রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে ফিরে গিয়েছিলেন তিনি। সেই হিসাবে আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পরে তিনি বললেন যে সব পক্ষ যদি রাজি হয় তাহলে আমি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারি, সব পক্ষ রাজি না হলে আমি দায়িত্ব নেব না। এবং আমি বললাম আপনি লিখিত দেন, আমি জানতাম পরে এটা নিয়ে কথা হবে। তিনি লিখিত দিলেন এবং বিএনপির পক্ষ থেকে তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আপত্তি জানালেন তার ব্যাপারে। তিনি বলেন আমরা তাকে নিয়োগ দিয়েছিলাম বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক, কিন্তু নিয়োগ দিয়েছি সেই কারণে আমরা মনে করি তিনি নিরপেক্ষ নন। তারাই বলছেন এই কথাটা। বলছেন আওয়ামী লীগ যেমন দুইজনের ব্যাপারে আপত্তি করতে পেরেছে, আমরা কি একজনের ব্যাপারে আপত্তি করতে পারি না, এটা বলছেন তখন। এনিওয়ে সব আপত্তিও আসলো। আমি জাস্টিস হামিদুল্লাহকে বললাম যে দেখেন আপনার আপত্তি আসছে, আপনি নিজেই বলেছেন সব পক্ষ একমত হলে আপনি দায়িত্ব নেবেন না, অফিসে প্রফিট আপনি হোল্ড করছেন, সব কিছু এসে গেছে। তখন লিখিত নিয়েছি আমরা তার কাছ থেকে, তিনি লিখিত দিয়েছেন। দেওয়ার পরে এই অপশন শেষ হয়ে গেল। এরপরে 5 নম্বর অপশন ছিল সব দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম। চেষ্টা যখন করলাম তখন সেখানে জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী, আমরা তাকে, তিনি জাস্টিস মাইনুর রেজা চৌধুরীর পরে রিটায়ার করেছেন। তো জাস্টিস মাইনুর রেজা চৌধুরীর পরে অপশনটা তো আসে না, দুইটা অপশন আসে, যেহেতু আসেন না আমরা ওইখানেই তাকে চেষ্টা করতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না বলে আমরা তাকে ওই সব দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিচ্ছিলাম। তো তখন বিএনপির পক্ষ থেকে আপত্তি আসলো এবং বিএনপির পক্ষ থেকে প্রথমে হারিস চৌধুরী, পরে সংসদ বিষয়ক উপদেষ্টা দুইজন মিলে আপত্তি করলেন এবং তারা বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি এটা আপত্তি করলেন। এবং তখন দেখা গেল আপত্তির কারণে আমরা এই অপশনটা অকার্যকর হয়ে গেল। আওয়ামী লীগ তখন জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী রাজি ছিল, তারা এটা করতে চেয়েছিল। তো যেহেতু আগে আওয়ামী লীগ অলরেডি কী বলে জাস্টিস এম এ আজিজের ব্যাপারে জাস্টিস কে এম হাসানের ব্যাপারে আপত্তি করেছে, বিএনপি এখন মাহমুদুল আমিন চৌধুরীর ব্যাপারে আপত্তি করেছেন জাস্টিস, ফলে 5টা অপশন শেষ হয়ে গেল। অপশন থাকলো, অপশন আর থাকলো না। তাই নাম্বার 6 অপশন অটোমেটিক্যালি ইট উইল গো টু দ্য অনারেবল প্রেসিডেন্ট টু টেক ওভার, এবং হি ইজ দ্য অথরিটি টু টেক ওভার উইদাউট ডিসকাসিং এনি পলিটিক্যাল পার্টিস। এই অবস্থায় চলে গেল। তারপরেও আমরা সব দলের সাথে আলোচনা করলাম, আমরা একটা সংলাপ করলাম বঙ্গভবনে 4টা দলের সাথে। সেখানে আমরা বেছে নিলাম যে 2টা বড় দল আর 2টা গ্রুপ, পার্লামেন্টের 30টা সিট যদি থাকে তারা দল, আর যদি 10টা সিট থাকে তারা গ্রুপ। তো সেখানে বিএনপি ইমিডিয়েট প্রধান দল সরকারের ক্ষমতা ছিল, আর এরপরে অপোজিশনে ছিল আওয়ামী লীগ 2টা দল, আর জাতীয় পার্টি এর আগে ক্ষমতা ছিল বিরোধী দলে ছিল 3 নম্বর দল এবং জামাত ইসলামী 4 নম্বর দল তখনকার অবস্থা অনুযায়ী। তো আমরা 4টা দলের আলোচনা করলাম। 3টা দল তারা লিখিত দিল, সিদ্ধান্ত দিল, আমাদেরকে বললো যে তারা 6 নম্বর অপশন যেটা আছে সেই অপশনকে সাপোর্ট করে। তারা রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে তার দায়িত্বের অতিরিক্ত হিসাবে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানালো। সেখানে এই অপশনের মধ্যে এটা লাগে না, রাষ্ট্রপতি অটোমেটিক নিতে পারেন। তারপরেও তারা 3টা দল এটা লিখিতভাবে সমর্থন করলো এবং আওয়ামী লীগ আপত্তি করলো। এবং আওয়ামী লীগ প্রথম দিকে রাষ্ট্রপতিকে সমর্থন করেছিল এবং আব্দুল জলিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গভবনে এসে যখন রাষ্ট্রপতির কথা আলোচনা হচ্ছিল তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে তার ভাষায় মে মাসে আমরা তো নভেম্বর মাসে আমরা টেক ওভার করেছি, সেখানে মে মাসে রাষ্ট্রপতি অসুস্থ ছিলেন। এর আগে সিঙ্গাপুর মাউন্ট রেজিড হসপিটালে ছিলেন এবং তখন একটা মহল ছড়িয়ে দিয়েছিল, আওয়ামী লীগ থেকে ছড়াচ্ছিল বেশি করে, যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে নাকি বাদ দেওয়া হচ্ছে অসুস্থতার কারণে।
এবং সিঙ্গাপুরে মানুষ হসপিটাল আছেন, সামনে ইলেকশন হবে, তখন এরকম সরানো হয়েছিল এবং তখন তারা রাষ্ট্রপতিকে বদলানো যাবে না বলে পেছনের নাম ছিল। তখন এই কথা মনে করে দিয়ে বললো যে রাষ্ট্রপতি যখন সরানো দেওয়ার চেষ্টা হচ্ছিল তখন আমরা রাষ্ট্রপতির পক্ষ নিয়েছিলাম, সেই হিসেবে রাষ্ট্রপতি যদি হন আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হবে বলে গেলেন তিনি বঙ্গভবনে। বঙ্গবন্ধুর বাইরে গিয়ে যখন সাংবাদিকদের ফেস করলেন, বঙ্গবন্ধুর বাইরে গেটের বাইরে গিয়ে তখন সাংবাদিকরা অপেক্ষা করছিল, অপেক্ষমান সাংবাদিকদেরকে তিনি বললেন সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে সুদাসদনে যাচ্ছি, ধানমন্ডিতে যাচ্ছি, ওখানে আমি যাওয়ার পরে অ্যানাউন্সমেন্ট হবে। তিনি এই পর্যায়ে ছিলেন। ওখানে যাওয়ার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তুফাইল আহমেদ হইচই করে উঠলেন, চিৎকার করে উঠলেন, দালাল বল বিএনপি দালাল বলা শুরু করলেন আব্দুল জলিলকে, আরও দু একজন লোক সহ, এবং সেখানে তারা আপত্তি জানালেন, তারা বলেন রাষ্ট্রপতি কোনো মানি না। এবং তুফাইল আহমেদ রাষ্ট্রপতির ডাইরেক্ট স্টুডেন্ট হিসেবেও সেখানে দাবি করছিলেন এবং দাবি করে বঙ্গভবনে আমরা তার দাওয়াত দিয়েছিলাম, সেখানে এসে তিনি এই কথা বলছিলেন। ফলে যেটা দাঁড়ালো তখন আওয়ামী লীগ মানল না এবং এইভাবে ছটা অপশনের ঘটনা আমি আপনাকে ক্লিয়ার করে বললাম।